নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ক্ষমতার পট পরিবর্তনের পরে যে বিষয়টি বা যে শব্দটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হচ্ছে দুর্নীতি। দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার নাম হচ্ছে চাঁদা। এই চাঁদাবাজি এবং দুর্নীতি আগের চেয়ে কমেছে কি বেড়েছে, বা নাকি মাত্রা অন্যদিকে গিয়েছে, নাকি ক্ষমতার ভরকেন্দ্র বেশি বলে চাঁদার পরিমাণও বহুমাত্রিক হয়েছে, তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। এইসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে সংযুক্ত হচ্ছেন। ব্যারিস্টার ফারহানা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো থাকছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সাকি ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। সাকি ভাই, আমি আপনার কাছে আসছি, 2-3টি বিষয় আমাদের দর্শকরাও জানতে চেয়েছেন এই এক বছরে। আমার যে আগে প্রশ্ন ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরে, ন্যায় বিচারের খাতিরে আপনি আসলে কতটুকু কি দেখেছেন, শহীদদের তালিকা করার ক্ষেত্রেও কেন এই সরকার পুরোপুরি সাফল্যের পরিচয় দিতে পারলো না, সেটা নিয়ে আপনি আগেও অনেকবার বলেছেন। আপনি যদি ন্যায় বিচারটার ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে আপনার কথাটা বলতেন, আর যে আজকে জুলাই ঘোষণাতে আপনি আসলে কি দেখলেন। আমরা দেখলাম জাতীয় নির্বাচনের একটা মোটামুটি তারিখ বা আয়োজনের কথা ফেব্রুয়ারি মাসে করার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেটা কি দেখলেন? পাশাপাশি এনসিপির 4 নেতাদের এই জুলাই ঘোষণার দিন অনুপস্থিত থাকা কি কোনো বার্তা বহন করে কিনা, কেউ কেউ এই ব্যাপারটি জানতে চাইছেন। আপনার ইচ্ছা, আপনি কোন প্রশ্ন দর্শকের পিক করবেন বা করবেন না, কোনটা নিয়ে মন্তব্য করবেন বা করবেন না, দর্শকরা এই বিষয়গুলি জানতে চায়। আমি আশা করি আপনার মনে আছে সাকিব ভাই, আপনার কাছে শুনতে চাই একটু অনেকগুলি বিষয়। প্রথমত ঘোষণাপত্র একটা রাজনৈতিক দলিল, যেটার মধ্যে দিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান তার প্রেক্ষাপট, তার কার্যকারণ সেটাকে হাজির করা হয়েছে, এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখটা কোন দিকে হবে, অভ্যুত্থান কি নির্দেশনা দিচ্ছে, সেইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের বলতে পারেন যে এই অভ্যুত্থানেরই একটা অর্জন। আগে নির্বাচনের ইয়েটা হবে, নির্বাচন কমিশন হয়তো সুনির্দিষ্ট তারিখ দিবে, এইটা মোটামুটি ভাবে আমরা জানি। আজকে এটা আনুষ্ঠানিকভাবে বলা হলো, এবং এইটা যাতে কোনো আশঙ্কা সৃষ্টি না হয় সেটার জন্যই সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাতে কাজ করে সেটার দিকে খুব মনোযোগ দেওয়া দরকার। কেননা ন্যায় বিচার যেমন আমরা চেয়েছি, বিচারকে ত্বরান্বিত করা, বিচারকে দৃশ্যমান করা, বিচারকে সত্যিকার অর্থে মানুষের জায়গায়, আস্থার জায়গায় নিয়ে আসা, সেটার জন্য তদন্ত, অভিযোগ এবং বিচার প্রক্রিয়া, এগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল, বিচার ট্রাইব্যুনাল সব জায়গাতেই সরকার আরো ভূমিকা নেওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি, এবং সেটা অপর্যাপ্ত। এবং সেটা এমন জায়গায় নেওয়া উচিত যাতে শহীদ পরিবারের মধ্যে এরকম কোনো ক্ষোভ না থাকে যে আমার সন্তানের বিচারই শুরু হলো না, এখানে বাকি সবকিছু কিন্তু হচ্ছে। ফলে এইরকম জায়গা যদি তৈরি হয়, বিচার বনাম নির্বাচন, বিচার, তাহলে এটা খুব নেতিবাচক একটা জায়গা তৈরি হবে। আমরা বিচার চাই, কিন্তু নির্বাচনের জায়গাটি সেটা কিন্তু আমাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটা সম্পন্ন করতে হলে নির্বাচন লাগবে। সংবিধান সংস্কার করতে হলে আপনার নির্বাচন লাগবে। সেইখানে আমরা সংস্কারের যে প্রশ্নে ঐক্যমত হয়েছি, সেই ঐক্যমতের জায়গাগুলো জাতীয় সনদ যেটা হবে, জুলাই জাতীয় সনদ, সেটা বাস্তবায়নে যাতে ভবিষ্যতের সংসদ বাধ্য থাকে, তার জন্য একটা আইনি একটা অর্ডিন্যান্স হতে পারে। সেটা আমাদের দিক থেকে আমরা শুরু থেকে বলে আসছি। এটা হচ্ছে একটা। ফলে নির্বাচনের জায়গাটা ওই জায়গাতে। আর আরেকটা বিষয় হচ্ছে এনসিপির নেতারা এখানে আজকে ছিলেন, তাদের কোন নেতা কোথায় গিয়েছিলেন দীর্ঘ তাদের পদযাত্রার পরে, এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই। আচ্ছা সাকিব ভাই, একটা জিনিস একটু বলি, আমি তো বিটিভির ফ্রেমিং একটু দেখতে চাই, বুঝতে চাই নানা কারণে। তো বিটিভির আজকে যে ফ্রেমিং, সে ফ্রেমিং এ জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সেখানে, আপনিও সেখানে ছিলেন, তো যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, আমি একটু দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম, একটু জ্যামিতিক দূরত্ব দিয়ে, যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনূসের সবচেয়ে ক্লোজ হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে একটু দূরে সরে গেছেন হচ্ছেন নাহিদ ইসলাম। তো এইটা কি আসলে আমার দেখার ভুল? এইটা কি ফ্রেমিং, নাকি ঘটনাটা আসলে তাই? আমি ফ্রেমিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা কি এরকম আসলে না। আপনি বলেন তো একটু শুনি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ওনার পাশে দাঁড়িয়েছেন, আর ওনার মাননীয় প্রধান উপদেষ্টার ওই পাশে দাঁড়িয়েছেন আমাদের জুলাই শহীদ সৈকতের বোন। তো তারপরে দাঁড়িয়েছিলেন নাহিদ, ফলে তারপরে দাঁড়িয়েছেন হেফাজত ইসলামের সেক্রেটারি, তারপরে মান্না ভাই, তারপরে আমি। তো এটা তো আসলে ওনারা আগেই ঠিক করেছেন। এই পজিশনিংটা কিভাবে হয়েছে, এটা সংস্কৃতি মন্ত্রণালয়, এটা সম্ভবত আয়োজনের দায়িত্বে, ফলে তারা বোধহয় এখানে ঠিক করেছে। চেয়ারের পেছনে লেখা ছিল প্রত্যেকের নাম, যার ফলে ওইখানে গিয়ে হয়েছে। তার মানে আমি যেটা বুঝতে পারছি যে বিএনপি সবচেয়ে বড় দল এইটা ঠিক করে, তাই তো?
সেইটা তো ধরেন সাধারণভাবে একটা, যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন, সেটা তো একটা অনুমান সকলের মধ্যেই তো আছেই। না, কিন্তু কিন্তু 5 আগস্ট নিয়ে অনুষ্ঠান, সেটাতে 5 আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না? মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে? আমি মানে আপনি যতটুকু বলতে পারেন ওটুকুই আপনি বলেন। মানে আমার কাছে আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হইতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোনো মতে, মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক, কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে, এরকম একটা মনে হয়েছে আমার। না, সেটা বয়কট করেছেন এটা। এখানে যেটা আমরা বলবো যে ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্বকারী ছিল তাদের একটা জায়গাটা ছিল, মানে তাদের এখনকার রাজনৈতিক অবস্থান মতামত কি সেটা যাই হোক, না না সাকিব ভাই, আমাদের ছিল আমি একটা কথা বলি, আন্দোলনের প্রতিনিধিদের একটা অংশ থাকা প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দ যথাসম্ভব অংশগ্রহণকারী সকল দলের একজন করে থাকা। তাতে মানে হয়তো লোক একটু বেশি হতো, কিন্তু প্রধান উপদেষ্টা তখন মনে হতো যে সারা দেশকে নিয়েই আছে। আমি আমার রিডিংটা বলি। 1971 সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই, তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হয়েছে যারা সে সময় ছিলেন সে সময়। কিন্তু 24-এর আন্দোলন বলি, 90-এর গণ আন্দোলন বলি, সেগুলো তো আমাদের চোখের সামনে। 24-এর আন্দোলনটা তো মাত্র 1 বছর হয়েছে, কিন্তু আজকে যখন 24-এর 5 আগস্টে স্মরণ করে 25-এর 5 আগস্ট করা হলো, ডক্টর ইউনূস যখন এখানে উঠলেন, আমার স্বাভাবিক রিডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা। যদি আমি এটা স্টেজ, আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই, মানে কারা কারা একই স্টেজে একই রকম ভাবে থাকবে আমরা তো সবই, এইটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারও এটা জবাব দিতে হইতে পারে। আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি। না, আমাকে জবাব দিতে হবে, এবং আমি সে কারণে আমি নিজে যে এটা বলেছিলাম মানে অন্ততপক্ষে সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম, কারণ আমার দিক থেকে আমার সবসময় আমরা চেষ্টা করি যে এই আয়োজনে, যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা। কারণ আমরা একটা অত্যন্ত, আমরা ছাত্র আন্দোলন থেকে এসেছি, আপনি ভালো করে জানেন, এবং সবসময় আমরা ছোট সংগঠন করে এসেছি। আমরা শুরুতে কোনো বড় সংগঠনে যোগ দিইনি, ফলে আমরা অল্প কয়েকজন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণের শক্তি করার চেষ্টা করছি। আমাদের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে মানে প্রধান জায়গা, তো সেইটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে যেভাবে আমরা এই ঐকমত্য কমিশনে বসছিলাম সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো। তারপরেও সেইটা এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে, সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল। আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে সমস্ত সমন্বয়ক প্লাস ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে যথাসম্ভব ভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরও একটা উপস্থিতির জায়গা দরকার ছিল, এমনকি শ্রেণী পেশার। কারণ এই শহীদের তালিকায় তো আমাদের শ্রমজীবী, শ্রমিক, কিন্তু সাকিব ভাই, আমার খালি একটা আপত্তি যে মানে এইটা জোরে সোরে কেউ ধরাই দেয় না কেন এই সরকারের? নাকি এই সরকার যে একের পর এক এইগুলিকে আমি বড় শয়তানি বলি, যে শয়তানিগুলিকে দেখা যায় না, তো একের পর এক এগুলি যে করে, এগুলি ধরাই দেয় না কেন কেউ? মানে আশেপাশে কেউ নাই কারা? দেখুন, এই কথাগুলো যখন আমরা বলি, আমি এই বিষয়ে আমার সাথে আমি আসি আবার আপনার কাছে সাকিব ভাই, এটা আসি আমার কাছে। আমার কিন্তু আলাদা একটা লাইন বলে এটা শেষ করে নি। জি জি বলেন, 30 সেকেন্ডে বলেন। জি বলেন। অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে, অনেকগুলো ঘটনায়, এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কার ভাবে আছে বলে আমি মনে করি। যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, আমরা যেভাবে এই মানে সকলের অংশগ্রহণটাকে করতে চাই, আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে ওয়েটেজ দেওয়া, মানে কে কত বড়, কে সেটাকে অনেক আশ্চর্যজনক ভাবে, মানে এটা যদি একটা নির্বাচন কেন্দ্রিক একটা সভা হইতো আমি এটা মেনে নিতে পারতাম। বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে, তার পাশে থাকবে জামায়াতে ইসলামী, আপনি পারলে তার মানে, কিন্তু আমি জানি না এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন, মানে আমি আমার 2 সেন্ট দিয়ে রাখলাম। এইটা পরে আপনারা জবাব দেন সাকিব ভাই, আপনারা আরো নিশ্চয় বলতে পারবেন। আমি একটু শামীমা আপনার কাছে যেতে চাই। শামীমা আপা, আপনি যখন বলতেছিলেন যে নারীদের প্রতি 6 আগস্ট থেকে আপনি লক্ষ্য করেছেন যে যেইভাবে আপনি বাংলাদেশকে আশা করেছিলেন সেই বাংলাদেশটা হয় নাই, আপনি সমানাধিকার ন্যায় বিচারের পাশাপাশি আপনি নারীদের প্রতি টার্গেটেড অন্যায়, অত্যাচার, জুলুমের কথা বলতেছিলেন, কিন্তু আমাদের দর্শকরা আপনাকে চ্যালেঞ্জ করেছেন নারীরা কোথায় এরকম ভাবে পীড়িত হয়েছে, নারী স্বাধীনতা বলতে আপনি আসলে কি বুঝেন, আপনি আসলে নারীদেরকে কেমন দেখতে চেয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমি যেই জরিপটার কথা বলেছিলাম সেই জরিপটাতে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে নতুন বাংলাদেশের ইশতেহারে নতুন সংবিধান রচনার কথা নাকি সেটা আপনার কথার কথা। এবং আমাদের তো তাদেরকে দায়ী করতে হবে, কারণ তারা যখন কিছু করেন সেটা করা হয়, আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করা হয় না।
আমরা হয়তো তাদেরকে সাহায্য করতে পারি, দাবি তুলতে পারি, আওয়াজ তুলতে পারি, তাদের সমর্থন জোগাতে পারি, কিন্তু কাজটা তো শেষ পর্যন্ত তাদের করতে হবে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। প্রথমত আমরা যে আশু কাজের কথা বলেছিলাম অর্থনীতির ক্ষেত্রে, হ্যাঁ ব্যাংক এবং আর্থিক খাতের মধ্যে সরকারের অর্জন আছে, আমরা মনে করি তারা অন্তত লাইনে উঠাতে পেরেছেন। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান এইসব ক্ষেত্রে আসলে এই ধরনের অন্তর্বর্তীকালীন কালে অবস্থা ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তারপরে তারা মানে জাস্ট ম্যানেজ করার চেষ্টা করছেন, ওই কারণে নির্বাচনের জায়গাগুলো ওই অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ। যদি আসি যে ধরেন সংস্কারের প্রশ্ন, এই ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে সফল, মানে সংস্কারের কমিশন করা, রিপোর্ট দেওয়া, ঐকমত্য কমিশন করা, সেটা নিয়ে সব দলের সাথে বসা, স্টেক হোল্ডারদের সাথে বসা এবং ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি করা, কারণ ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যের জায়গা, ক্ষমতা কাঠামো, ক্ষমতা ব্যবস্থার বদল। সেই জায়গায় তারা করেছেন এবং এখন হচ্ছে যে এই জাতীয় সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে একটা ঐকমত্য তৈরি করা। আগামী নির্বাচন হবে এবং সংসদটার ক্যারেক্টার কি হবে, এটা কি সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে, সংস্কার পরিষদ নির্বাচন হবে, নাকি এটা সাধারণ পার্লামেন্ট হবে? মানে কারণ সংস্কার বিষয়টা আমাদের ঐকমত্য, সে কারণে সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার, না হলে জনগণের সম্মতি ছাড়া সংবিধান বদলালে ওটা হবে অ্যামেন্ডমেন্ট, সেটা কোর্ট যে কোনো সময় আবার বাতিল করে দিতে পারে। কিন্তু গণপরিষদে যেভাবে জনগণ সংসদ একটা পার্লামেন্টকে সংবিধান তৈরির এখতিয়ার দেয়, আমরা বলছি যে যেহেতু এখন নতুন সংবিধান আমরা এজেন্ডা না, সকলের এজেন্ডা না, ঐকমত্য হচ্ছে সংস্কার, ফলে সংস্কার মৌলিকভাবে করতে গেলে এটাও জনগণের এখতিয়ার নিতে হবে এবং জনগণ এখতিয়ার দিবে আগামী পার্লামেন্টকে যে এই পার্লামেন্ট এই বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। সে জন্ম নিচ্ছে এরকম একটা অনুভূতির জায়গায় নিয়ে যেতে সাকিব, আমি মোটা দাগে সাকিব আপনার সাথে একটু আলোচনা অংশগ্রহণ করি বেয়াদবি না নিলে। সেইটা হলো যে এগুলিতে কোনো সংস্কারের দরকারও নাই। যেমন শেখ হাসিনার ক্ষেত্রে, আমি গণমাধ্যমের কথাটা প্রথম বলি, শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনা কুকিগত করে রাখছিল অনেকগুলি টেলিভিশন, সেগুলিকে কাউরে লোভ দেখায়, অনেকগুলি পত্রিকা সেগুলি কাউরে লোভ দেখায়, কাউরে ভয় দেখায়। কিন্তু এখন তো আপনি সরকারে আছেন, এখন আপনি কোনো পত্রিকাতে আপনার লোভও দেখানোর দরকার নেই, ভয়ও দেখানোর দরকার নেই, জনকণ্ঠ আপনার দখলও করার দরকার নেই, দখল মুক্তও করার দরকার নেই। আপনি বিটিভিটারে আপনি স্বাধীন করে আপনি দেখান, বিএসএসটারে আপনি স্বাধীন করে দেখান, বিটিভির খবর আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন এই কথা না দিয়ে আপনি দেখান, তাহলেই তো হয়। এটাতে আপনার কোনো সংস্কারই করা দরকার নাই। আপনি একজন হেড অফ নিউজ বিটিভিতে নিয়োগ দেন, যে একটা খবর দিবে, যে এই খবরটা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কিছু দিয়ে শুরু হবে। তা আপনি তো শেখ হাসিনার স্কুলে দেখুন, বিএনপি ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে। বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে, বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা, এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে 2001 সালে গিয়ে জোট করেছে। কিন্তু গত 15 বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো, কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলারও করা হয়েছে। বিএনপি কিন্তু 3 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নাই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে, বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল 96 সালে, তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে, আমরা যদি নামটা যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তো তারা তুলে দিয়েছিল। সো একটা বিষয় বলে না, আমি কিছু বলতে চাইছি না, আমি শুধু মনে করাই দিতে চাচ্ছি যে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম, কিছু হইলে বিএনপি জামাতের দোষ দিত, তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ, বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন? না না, আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে। আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। বাংলা আত্মরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের, isn't it a very alarming news? এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল, হ্যাঁ, এই দুটো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে 71-এর এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে
তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখুন এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার, তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসে নাই। বিকজ আওয়ামী লীগ যেটা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এই প্রতিটা জিনিসকে গত 15 বছরে তারা ধ্বংস করে দিয়েছে। আমি একটু আপনার সাথে শামিল হই এই ব্যাপারে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল, কি বলে, প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা, মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের ক্ষেত্রেও তারা 10-0 পেয়েছে। একদম। কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা। দেখুন, বিএনপির হাত ধরে কিন্তু এই যে চতুর্থ সংশোধনী, যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয়, একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায়, আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে। আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন, কোন দল পারফেক্ট না, কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন, তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীতভাবে বলি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। আপনি দেখুন, বিএনপি 31 দফা দেওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল, সেটা দিয়েছিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব ইন্টারেস্টিং, বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে, তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করতে হবে। তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো, মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হতে হবে। একদম না খালেদ ভাই, আমি আপনাকে খুবই বিনীতভাবে আমি আপনার সঙ্গে ডিফার করছি। আপনি একটু সময় দেন, আমি বলি কেন ডিফার করছি। আচ্ছা, বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা, আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার। এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার, তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে। বাট যে জায়গাটাতে আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন, বেঁচে পারে না, যদি একটু শেষ করেন, তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে, সেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সময়, আপনি 2001 সালে আপনি মনে থাকবেন, তিনি আলাদা করতে চেয়েছিলেন, বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে, 5 বছর কিন্তু করে নাই। আর এখন তো ওই সময় তো করবে বলে করে নাই, এখন করবে না বলতেছে, এখন কি আর করবে জীবনে? খালেদ ভাই, আমি শুধু বলবো যে সময়ই এই কথাগুলোর উত্তর দেবে। বিচার বিভাগ স্বাধীন করবে না, এটা কি বিএনপি একবারও বলেছে? স্বাধীন বিচার বিভাগ করবে বলছিল, তারপরেও করে নাই। এটা তো সংস্কার তো করবে না, মানে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা করবে না বলছে বিএনপি, তাইলে কি আর করবে? ওইটা করবে বলছিল না, বেঁচে পারেন। আমি আপনাকে বলি, বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন 2001 সালে। তখন এটি করতে চেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি, আমরা এটি করব। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা। তো সেটি তো তারা বলছিল যে তারা করবে, তাও 5 বছরে করে নাই। এই ক্ষেত্রে তারা বলতেছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন, সেটা তারা কোনোদিন মানবে না। তো যেটা মানবে না, এটাকে কোনোদিন করবে না, এটা করবে না। কেন করবে না আমি সেটা আপনাকে বলি। বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর 2 বারের বেশি, মানে 3rd টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলেছে। আচ্ছা,
আপনি আমাকে দেখান তো জি। ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে, হ্যাঁ, হুম। সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না পরপর দুবারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না, বা আমরা পরপর তিনবারের বেশি একজনকে করব না, বা একবারের বেশি একজনকে করব না? এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে প্রধানমন্ত্রী Absolutely. করবে না। এই Absolutely. স্বাধীনতাটুকুকে আমরা দলকে দিব না? হ্যাঁ দিব, বেঁচে পারে না, বেঁচে পারে না। আমি আপনার কাছে আবার আসবো, জনাব ইশাককে একটু শুনে আসি। শুধু আমি একটু এটা বলে রাখি, দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার। আমরা গত 40 বছরে তাই দেখছি। ওয়েস্টমিনিস্টারের উদাহরণ আপনি দিলেন, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো, পথিক তুমি পথ হারাই আছো, আমরা নামে বলি আর কি, যে মানে মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে এসে একটা ডিফারেন্ট ডেমোক্রেসি। এটা আসলে আমাদের স্টাইল। আমি একটু জনাব ইশাকের কাছে, না আপনার কাছে আসি আমি, বেঁচে পারে না, আপনি এই বিষয়ে একটু নতুন করে একটু বলবেন। জনাব ইশাক, আমরা আজকে ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজা নামের একটি কলাম প্রকাশিত হতে দেখি, সেখানে তিনি লিখছেন সম্প্রতি কি